কলকাতায় ফেরাটা যেটা বলছিলাম আগে, যে একটা স্বল্প পরিসরের কারণ আছে, একটা ব্যাপ্ত চলাচলের কারণ আছে। স্বল্প পরিসরের কারণটা হচ্ছে যে অনেক তো দেখলাম, এবার ঘরে ফিরি আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। পাশ্চাত্যে একটা অনাত্মীয়তা অনুভব করি, যেটা অনেক দিন পর্যন্ত নিয়েছি, ঠিক আছে, হয়েছে, দেখেছি, অনেক ঘোরা হয়েছে, অনেক দেখা হয়েছে। এবারে সেই দেখার ফলটা কি, সেই জানার ফলটা কি, সেটা একটু পরীক্ষা করে দেখার ইচ্ছে জাগ্রত হয়েছে। এখন এমন হতে পারে যে ফিরে এসে দেখলাম যে সম্পূর্ণ ভুল ভেবেছি, কাজ করা যাচ্ছে না, অসম্ভব এক প্রকার, তখন দরকার হলে ফিরে যাব, কিন্তু সেটা অভীষ্ট নয়। আমি এখানে এসে কাজ করতে চাই। এবং যেটা আমার এইবারে ব্যাপ্ত জায়গাটাতে আসছে, আর ওই চাকরির ব্যাপারটা তো বললাম। এবার ব্যাপ্ত জায়গাটা হলো, হ্যাঁ দেখলাম, শিখলাম, জানলাম, পড়ালাম, লিখলাম, অনেক কিছুই করলাম, কিন্তু আমি এখানে কি দিলাম? আমার এখানে গত 1-2 বছরে তরুণ অনেক থিয়েটার কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছি। আমি এটা ইচ্ছা করেই করছি, কারণ আমার জানা দরকার যে আমাদের পরবর্তী প্রজন্ম কি ভাবছে, কি করছে, তাদের কোনো প্রয়োজন আছে কি যেটা আমি হয়তো সামান্য হলেও মেটাতে পারি। এই যে অভিজ্ঞতার একটা ধীরে ধীরে একটা ঝাঁপি তৈরি হয়েছে, খুব বড় না হলেও একটা ঝাঁপি তৈরি হয়েছে, সেটা কি খুলে দিলে, সেটা সামনে ছড়িয়ে দিলে কি কারোর কোনো উপকার হতে পারে? তারা তো বলছে হতে পারে। তো সেই জায়গা থেকে ফেরা, এবং নাটক হিসেবে আমি তো শুধু নাটক নিয়ে ভাবছি না, আমি পারফরমেন্সের লেভেলেও ভাবছি। অনেকগুলো ভাবনা চিন্তা রয়েছে, যে প্রজেক্ট যেগুলো করা যায়। 1 নম্বর তো হলো ম্যান অফ দ্য হার্টটা আমরা চালিয়ে যেতে চাই। সেটা সুমন আর আমি ঠিকই করেছি, যে একবার যখন আমরা বুঝে গেছি যে এটা করা যায়, এটা দর্শকের কাছে পৌঁছচ্ছে কোথাও, এটা নিয়ে আমাদের সংশয় ছিল, সেই সংশয়টা আর নেই। সেটা যদি হয় তাহলে ওটা তো চালিয়ে যাওয়া উচিত, সেটা আমরা চালিয়ে যাব। কিন্তু পাশাপাশি এমন অনেক প্রজেক্ট ধরতে হবে যে প্রজেক্টগুলোর সঙ্গে লালনের কোনো সম্পর্ক নেই। এছাড়াও অন্য অরিজিনাল নাটকের ভাবনাও রয়েছে, প্লাস পারফরমেন্স প্রজেক্টও মাথায় আছে, যে আদৌ থিয়েটারই নয়, অডিটোরিয়ামের কোনো প্রয়োজনই নেই, অন্য রকমভাবে কাজটা করতে হবে। ইনস্টলেশন আর্ট বা ফ্ল্যাশ পারফরমেন্স বলছে, পাবলিক আর্ট, এইভাবেও ভাবছি। এছাড়াও একটা একাডেমিক জায়গাও করতে চাইছি, একটা নাট্যচক্র মতো করতে চাইছি, একটা স্টাডি গ্রুপ, স্টাডি সার্কেল, যেখানে আমরা মাসে একবার করে খুব খুব ঘনিষ্ঠ কয়েকজন, বিশেষ করে তরুণীদের নিয়ে একটা সার্কেল করা, 15-20 জনের বেশি নয়। আমরা প্রত্যেকে মাসে একবার করে বসবো, এবং ওই দিন কোনো একটা বিষয় আগে থেকে ঠিক করে নিয়ে সেই বিষয়টা নিয়ে চর্চা হবে। সেটা রবার্ট উইলসনের থিয়েটার হতে পারে, সেটা ভারতের নাট্যশাস্ত্র হতে পারে, সেটা ইন্দোনেশিয়ার পাপেট থিয়েটার হতে পারে, সেটা অগস্তো বোয়ালের পলিটিক্যাল থিয়েটার হতে পারে, বা সেটা একটা নিছক নাটক পাঠ হলো, যে নাটকটা বাংলায় কখনো মঞ্চস্থ হয়নি, এটা অনুবাদ হলো। এর থেকে হয়তো একটা পত্রিকা বেরিয়ে আসতে পারে, যেই পত্রিকাটাতে আমরা একটু বাংলা থিয়েটার, এর বাইরেও জগৎ আছে, তোমরা জানো না, গোছের জায়গা থেকে। মানে আমরা তো শুধু স্ট্যাটাস কোতে পড়েছি তা নয়, তো আমরা স্ট্যাটাস কোর ব্যাং হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো সেটাকে কি করে ভাঙা যায়, সেই মণ্ডুকতাটাকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি। এখন এটা খুব ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, জানি না এত সব কিছু করা যাবে কিনা, কিন্তু চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার মতো নেতিবাচক কাজ আর হয় না। চেষ্টা করলাম, ফেল করলাম, সেটার অন্তত একটা বলার জায়গা আছে, আমি চেষ্টা তো করেছিলাম, হলো না কাজটা, কিন্তু চেষ্টা করেছিলাম। আমার মনে হয় এই ক্ষেত্রে, যেটা থিয়েটারের অনেকেই বলে থাকেন, যে প্রসেস ইজ প্রবাবলি মোর ইম্পর্টেন্ট দ্যান প্রোডাক্ট, যেটা আমি জানি না তোর এটা হয় কি না, কিন্তু আমার এটা প্রায়ই হয়, মনে হয় আমি রিহার্সালটা পারফরমেন্সের চেয়ে বেশি এনজয় করি। মানে যেমন একটা গাছের চারা পুঁতলাম, 3 দিন বাদে দেখলাম 2টো পাতা বেরিয়েছে, 4 দিন বাদে দেখলাম ছোট্ট গাছ, কুচি একটা গাছ গজিয়ে উঠছে আস্তে আস্তে, কি মিষ্টি। আমরা কি কখনো গাছটা, বীজটা পুঁতে বীজের দিকে ঠায় তাকিয়ে থাকি কখন এটা বেরোবে? এটা তো আমরা দেখতে পাই না। একটা রিহার্সাল কিন্তু সেই সুযোগটা আমাদের দেয়।
একবার কুষ্টিয়াতে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। একজন খুব বিখ্যাত ফকির আছেন কুষ্টিয়ায়, করিম শাহ। করিম শাহকে আমি সেই 97 সাল থেকেই চিনি এবং এখনও গেলে ওর কাছে যাই। এখনও ওনার 90-এর উপর বয়স। তো করিম শাহের সঙ্গে এই গত বছরই কুষ্টিয়াতে একদিন আলাপ আলোচনা হচ্ছিল, তত্ত্ব আলাপ করছিলাম বিভিন্ন দিক নিয়ে। আমি প্রশ্ন করছিলাম, উনি উত্তর দিচ্ছিলেন। তো প্রশ্ন করতে করতে উনি বেশ কয়েকবারই বলছেন যে বাবা আপনি তো বেশ ভালো শিখছেন, ভালো শিখতেছেন, তো আপনি তরিকায় আসেন না কেন? আপনি চৌকাঠে দাঁড়ায় দাঁড়ায় কত দেখবেন, ঢুকি পড়েন, এরকম ইয়ার্কি ছলে অনেক বলেছে। আমি বললাম না বাবা, আমি কী করে আসি, আমার তো রবীন্দ্রনাথও আছে, শেক্সপিয়ারও আছে, আমি ওটা কী করে ফেলে দিই। তো এরকম মাঝে মাঝে ঠাট্টা করে কথা হয়। তো যাই হোক, খুব গভীর আলোচনা হচ্ছে, এসব ঠাট্টা ইয়ার্কি হচ্ছে না। হঠাৎ উনি এরকম এগিয়ে কথার মাঝখানে কথা কেটে খপ করে আমার হাতটা এইভাবে ধরলেন, একদম বাঘের মতো থাবা মেরে ধরলেন। তো সেই জল জলে চোখে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা আপনি আসেন, আপনার ভিতরে একটা গাছ পুঁতে দেই। বিশ্বাস করবি না, আমার ঠিক মনে হলো না পুরো বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল শরীরের মধ্যে দিয়ে। কি একটা অদ্ভুত কন্ট্যাক্ট। এই থিয়েটারে কিন্তু আমরা এই গাছ পুঁতে দেওয়ার ব্যাপারটা অহর্নিশি করে চলেছি। রিহার্সালে গাছটাকে গজিয়ে উঠতে দেখা যায়, পারফরমেন্স তো শুধু গন্ধরাজ। পারফরমেন্সের লোকে হাততালি দিল, প্রচণ্ড ইগোতে খেলাম, সুন্দর ভালো লাগলো, অনেকে এসে কি দেখলাম করলো, ঠিক আছে। কিন্তু ওই যে কি দেখলামের জায়গাটায় নিয়ে যাওয়া একটা পারফরমেন্সকে, সেটা তো একটা ব্যাপার। আর আমরা যেটা একটু আগে আমাদের অফ ক্যামেরা আলোচনা হচ্ছিল, বাংলা থিয়েটারের সমস্যা হচ্ছে, এবং এটা একটা বিরাট পয়েন্ট অফ ডিফারেন্স উইথ ওয়ার্ল্ড থিয়েটার। বাংলা থিয়েটার বাই অ্যান্ড লার্জ এটা বরাবরের সমস্যা, বড্ড বচন নির্ভর। অভিনেতার শরীর যেন শুরু হয় এইখান থেকে, এর তলায় কিছু নেই। আমরা গতর নাড়াতে চাই না। যে ভায়োলিন বাজায় তার কিন্তু ভায়োলিন চর্চা করতে হয়, যে সেতার বাজায় তাকে কিন্তু সেতারটা নিয়ে ডাডা ডিডি করতে হয়। যে কণ্ঠশিল্পী সে কিন্তু রোজ সকালে রেয়াজ করে। অভিনেতাদের, বাঙালি অভিনেতাদের জিজ্ঞেস করতো কতজন নিয়মিত চর্চায় থাকে, কণ্ঠচর্চাই বল, শরীরচর্চাই বল, কতজন করে। তরুণ অভিনেতাদের দেখি, তাদের তরুণ শরীরে একটা ফিটনেস আছে, খাওয়া দাওয়াটা হয়তো একটু মেপে করে, হ্যাঁ করে, কিন্তু ওই তারুণ্যের ওপর নির্ভর করে যাচ্ছে, ভাবছে না যে এটা 35 বছর বয়সের পর এই বডি আমাকে আর সাপোর্ট করবে না। আর তার উপর মদের দেখি, মানে সবাই পিপে মদ গিলে যাচ্ছে, মানে আমি জাস্ট বুঝতে পারি না, আমার কাছে ইট ডাজন্ট মেক সেন্স। যেমন ধর আমার 48 বছর বয়স, এখন ম্যান অফ দ্য হার্ট আমাকে আরও বেশ কয়েক বছর করতে হবে, আমাকে তো 4.5 ফুটের জাম্পটা করতে হবে। আমার শরীর সেটা আর কিছুদিন বাদে অ্যালাউ করবে না, কিন্তু অ্যালাউ যাতে করে তার ব্যবস্থা তো আমাকে করতে হবে। আমাকে 30টা গান গাইতে হবে। আমি যদি সকালবেলায় গিটারটা নিয়ে না বসি, আমার মনের অবস্থা যাই হোক, আমার কাজের অবস্থা যাই হোক, হবে না তো। এটাই তো আমার ইনস্ট্রুমেন্ট, এটাকে তো আমার টিউনে রাখতে হবে, কান মলতে হবে। এই ব্যাপারগুলো না আমি অন্তত বিদেশ থেকে এটা শিখেছি। বাংলায় পাচ্ছি, বাংলায় সেটা নেই সেরকমভাবে, কিন্তু আমি অন্তত নিজে কাজ করতে গিয়ে আমি এগুলো প্রতিষ্ঠিত করতে চাই, নিজের মতো করি আমি এটা করতে চাই। আমার বাড়ির সামনে লেক আছে, আমি 4 পাক দৌড়ে এলাম লেকে, সেটা আমি করছি। সবার হয়তো সেটা কিন্তু কম্পেনসেট করতে হবে কোথাও করে, এই চর্চাটার মধ্যে আনতে হবে। সেটা মানে শরীরের চর্চা, মনের চর্চা, মানে ভাবা প্র্যাকটিস করো। বাংলা থিয়েটারে আমার মনে হয় দুটো জায়গায় কোথাও একটা খেদ তৈরি হয়েছে, একটা খাদও বলতে পারিস, যে আমরা দুটো শব্দ ব্যবহার করব, একটা হচ্ছে প্রোফান্ডিটি আর একটা হচ্ছে ভার্চুয়াসিটি, ডেপথ। কোথাও একটা কল্পনারই বল বা মননেরই বল, মেধারই বল, কোথাও একটা খাটতে না যায়, কোথাও একটা আলস্য কাজ করে, খুব অল্পে তুষ্ট হয়ে যাই আমরা। ব্রেক্ট একটা কথা বলতেন যে তোমার যদি কোনো একটা আইডিয়া, কোনো একটা প্রশ্ন জাগে মনে, এবং প্রশ্নটা জাগবার কিছুক্ষণের মধ্যে একটা আলো জ্বলে উঠলো মাথায়, তুমি উত্তরটা পেয়ে গেলে, তুমি জেনো ওই উত্তরটা হয়তো ভুল, খুব সম্ভবত উত্তরটা ভুল, কেন বড্ড তাড়াতাড়ি এসেছে উত্তরটা। কোনো গভীর প্রশ্নের উত্তর কখনো তাড়াতাড়ি আসে না,
গভীর প্রশ্নের উত্তর হয়তো পাল্টা প্রশ্ন। এইগুলো আমরা করছি না যথেষ্ট, আমার মনে হয় যথেষ্ট করছি না। বিশেষ করে এই ড্রয়িং রুম ড্রামা ফর্মটা সম্বন্ধে আমার একটা ভিতরাগ জন্মে গেছে।